এই যে আপনারাই বলতেছি, কিছু টাকা পয়সা আছে, টাকাটা কোথায় বিনিয়োগ করবেন, কোথায় বিনিয়োগ করলে ভালো প্রফিট পাবেন, এবং যে প্রফিটটা পাবেন সেটা হারাম না হালাল, সবচেয়ে বড় কথা আপনার বিনিয়োগের টাকাটা সিকিউর থাকবে কিনা, টাকাটা হারায় যাওয়ার কোনো চান্স আছে কিনা, এরকম নানা ভাবনা চিন্তা আপনার মাথার মধ্যে ঘুরপাক করতেছে। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু আপনার জন্যই। আমরা এই ভিডিওতে ইনভেস্টমেন্টের বিভিন্ন ব্যাপার স্যাপার নিয়ে একটু কথা বলবো। এখন আমার প্রথমে দেখা দরকার আপনার কাছে টাকাটা আছে, ঠিক আছে, সেই টাকাটা আসলে বিনিয়োগযোগ্য কিনা, বিনিয়োগ করা যাবে কিনা। এইখানে ইমার্জেন্সি ফান্ড বলে একটা কথা আছে। দেখেন আপনি এখন সুস্থ আছেন, ঠিক আছে, আপনার ফ্যামিলির সবাই সুস্থ আছে, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে কিন্তু কারো ছোটোখাটো একটা অসুখ হইতে পারে এখন, বা হচ্ছে ছোটোখাটো একটা বিপদ হইল। এরকম ছোটোখাটো অসুখ বিসুখ বিপদ আপদ হইলে যাতে আপনার কাছে হুট করে কারো কাছে গিয়ে হাত পাততে না হয়, তো এই জন্য দেখা গেছে যে এই জন্য যে ফান্ডটা লাগে এইটা হচ্ছে আপনার ইমার্জেন্সি ফান্ড। এইটা আপনার সোশ্যাল স্ট্যাটাস ভেদে অ্যামাউন্টটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। কারো ক্ষেত্রে হয়তো 10,000 টাকা, কারো ক্ষেত্রে হয়তো 1 লাখ টাকা, কারো ক্ষেত্রে হয়তো আরও বেশি 5 লাখ টাকা বা আরও বেশি। তো এই যে আপনার যে ইমার্জেন্সি ফান্ডটা, এই ইমার্জেন্সি ফান্ড আপনি কখনোই বিনিয়োগ করবেন না। তার মানে এই বিনিয়োগের প্রথম রুলস হচ্ছে ইমার্জেন্সি ফান্ড বিনিয়োগ করা যাবে না। হাতে কিছু না কিছু বিপদকালীন সময়ের জন্য টাকা পয়সা হাতে রেখে দিতে হবে, যাতে কারো কাছে হুট করে হাত পাততে না হয়। এখন 2 নম্বর, ধরেন আপনার কাছে বিনিয়োগ এই ইমার্জেন্সি ফান্ডের বাইরে কিছু টাকা পয়সা আছে। কি পরিমাণ আছে? ধরেন এই অ্যামাউন্টটা 10,000 থেকে 50,000 টাকা আছে। এখন তাহলে আমি আপনারে বলবো যে হচ্ছে আপনি জীবনের বর্তমান কোন স্টেজে আসছেন। এখন আপনি যদি ইয়াং হন, আপনার বয়স যদি 30-35-এর নিচে হয়, আপনার যদি এখনও শেখার এনার্জি থাকে, তাহলে আমি আপনাকে বলবো যে হচ্ছে এই পরিমাণ টাকা থাকলে আপনি সেটা নিজের ওপর ইনভেস্ট করেন, নিজের ওপর বিনিয়োগ করেন। নিজের ওপর বিনিয়োগ হলো সবচেয়ে বড় বিনিয়োগ। কেমন? আপনি স্কিল ডেভেলপ করেন, আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখেন, বাংলার বাইরে আর কি, ইংলিশ, চাইনিজ, জাপানিজ, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখেন, আপনি কম্পিউটারে বিভিন্ন স্কিল অর্জন করেন। তো যে কোনো সেক্টরে আপনি একটা ট্রেনিং নেন, বিজনেস শেখেন। তো এই টাকাটা আপনি নিজের উপর ইনভেস্টমেন্ট করেন। নিজের উপর ইনভেস্টমেন্টটা হলো সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টে আপনার প্রফিট মার্জিন হবে সবচাইতে বেশি, অনেক অনেক গুণ রিটার্ন পাবেন আপনি এইখানে, ঠিক আছে। আর যদি যে না ভাই আমার তো বয়স এখন 40 পার হয়ে গেছে, এখন আর শেখার এনার্জি নাই, তাহলে আমি বলবো আপনি এই অ্যামাউন্টটাও বিনিয়োগ করতে পারেন। এখন এই যে আপনি এই অ্যামাউন্টটাও বিনিয়োগ করতে পারেন। এখন আপনার কাছে ধরেন যে 50,000 বা তার চেয়ে বেশি পরিমাণ টাকা আছে, অর্থাৎ বিনিয়োগযোগ্য টাকা আছে, তাহলে আপনারে আমি বলবো যে হচ্ছে আপনার কি যে টাকাটা বিনিয়োগ করতে চাচ্ছেন, এই টাকায় আপনার কি মাসে মাসে প্রফিট দরকার, না এটা অলস টাকা, এটা মাসে মাসে প্রফিট না আসলেও সমস্যা নাই, একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনি রেখে দিতে পারবেন, এটা আগে আপনাকে ডিসাইড করতে হবে। এই ভিডিওতে আমরা যেটা নিয়ে আসলে বেশি জোর দিব সেটা হলো আপনার যদি মাসে মাসে টাকা প্রয়োজন হয়, তাহলে আপনি এই টাকাটা কোন কোন পারপাসে বিনিয়োগ করতে পারেন এবং কোথায় কেমন রিটার্ন পাবেন, এবং আপনার এই বিনিয়োগ থেকে প্রাপ্ত প্রফিটটা এটা হালাল হবে না হারাম হবে, এই ব্যাপার নিয়ে আমরা একটু আলোচনা করব। যে আমাদের কনসার্ন হলো এখন মাসে মাসে কোথায় বিনিয়োগ করে সবচেয়ে বেশি প্রফিট পাওয়া যায়, এই ব্যাপারগুলো দেখি, বিনিয়োগের সোর্সগুলো দেখি। সবচেয়ে কমন ম্যাক্সিমাম লোকজন যেটা করে প্রচলিত পদ্ধতি, সেটা হলো সবাই ব্যাংকে এফডিআর করে রেখে দেয়, ফিক্সড ডিপোজিট করে রেখে দেয়। এই জায়গায় একটা ব্যাপার কি, এফডিআর আপনি প্রতি মাসে মাসে প্রফিট পাবেন, ঠিক আছে, কিন্তু আপনাকে টাকাটা একটা নির্দিষ্ট মেয়াদের মধ্যে রাখতে হবে, যে এটা আপনি টাকাটা 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর মেয়াদি আপনি এফডিআর করে রাখবেন। তো এই যে বিনিয়োগের মেয়াদ যত বেশি দিন হবে, আপনার প্রফিট মার্জিন বা হচ্ছে ইন্টারেস্ট রেট কম্পারেটিভলি তত বাড়তে থাকবে। দেখা গেছে আপনি যদি 3 মাসের জন্য একটা, এক্ষেত্রে এক এক ব্যাংকের পলিসি এক এক রকম, ধরেন 3 মাস মেয়াদির জন্য আপনাকে যদি 6% ইন্টারেস্ট দেয়, আপনি যদি তখন যদি 1 বছর করেন তখন হয়তো আপনাকে 7% দিবে, 2 বছরের জন্য করলে আপনাকে হয়তো 8% দিবে। এটা এক এক ব্যাংকের ক্ষেত্রে এক এক পলিসি এক এক রকম। তার মানে এইখানে আপনি কেমন প্রফিট পাবেন এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি কত সময়ের জন্য ইনভেস্ট করতেছেন, কি অ্যামাউন্ট ইনভেস্ট করতেছেন সেটার উপরে। তো এই জায়গায় নর্মালি বিভিন্ন ব্যাংক, মানে ব্যাংক এবং ডিউরেশন ভেদে আপনি বর্তমানে এফডিআরে 6-12%, অর্থাৎ মাসে 6 থেকে 12, ইয়ারলি 6-12% আপনি প্রফিট পাবেন। আমি যদি একদম খাঁটি বাংলায় ভাষায় বলি যে 1 লাখ টাকা ইনভেস্ট করলে আপনি মাসে 500 থেকে 1,000 টাকা প্রফিট পাবেন, ঠিক আছে, 1 লাখ টাকা বিনিয়োগে। এখন
500 পাবেন না 1000 পাবেন, এটা ডিপেন্ড করবে কোন ব্যাংকে ইনভেস্টমেন্ট করতেছেন তাদের পলিসির উপরে, ঠিক আছে। এবং আপনার ইনভেস্টমেন্টের মেয়াদটা কতদিন, আপনি টাকাটা কতদিন ওই ব্যাংকে রাখবেন, 3 মাসের জন্য রাখবেন না 6 মাসের জন্য রাখবেন না 5 বছরের জন্য রাখবেন, এটার উপর ডিপেন্ড করবে। তো এই জায়গায় আরেকটা কোশ্চেন আমাদের কনসার্নের জায়গা, আমরা যারা মুসলমান আছি, যে আমরা যে এই জায়গা থেকে যে প্রফিটটা পাবো, ঠিক আছে, এটা কি হালাল হবে না হারাম হবে। তো এখানে এই জায়গায় শরিয়া ভিত্তিক ব্যাংকে আপনি যদি কোনো শরিয়া প্রজেক্টে বিনিয়োগ করেন, হ্যাঁ, তাহলে আপনি চিন্তা করতে পারেন, ব্যাংক আপনাকে বলবে, শরিয়া ভিত্তিক ব্যাংক, যে তারা আসলে ইন্টারেস্ট দিতেছে না প্রফিট দিতেছে। তাহলে শরিয়া ভিত্তিক ব্যাংকে বিনিয়োগ করলে এবং তার সেগুলো যদি বিনিয়োগ বোর্ড অনুযায়ী ঠিকঠাকভাবে পরিচালিত হয়, তাহলে বলা যাবে যে হচ্ছে আপনার ওইখান থেকে যে মুনাফাটা সেটা আপনার হালাল। আর যারা শরিয়া ভিত্তিক ব্যাংক না, ঠিক আছে, বা আপনার ওই পলিসিটা শরিয়া ভিত্তিক না, তাহলে তো আমরা বলে দিতে পারি যে আসলে এটা তো ইন্টারেস্ট দিচ্ছে, তার মানে এটা হলো হারাম। হ্যাঁ, তারপরে এখান 4 নম্বর যে জিনিসটা, এটা সিকিউরড কিনা, এটা বলে দেওয়া যায় যে না, হ্যাঁ, এটা মোটামুটি সিকিউরড একটা ইনভেস্টমেন্ট। কারণ কোনো কারণে কোনো ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, মানে ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, আপনি হয়তো টাকা পাইতে একটু এদিক সেদিক হইতে পারে, কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু সেটা রেসপন্সিবিলিটি নিয়ে নিছে। বাংলাদেশ সরকার আপনার টাকা ব্যাংকে টাকা রাখা মানে বাংলাদেশ সরকার আপনার টাকার রেসপন্সিবিলিটি নিচ্ছে। এখন মজার কথা হলো, আপনার এখন অনেক ব্যাংকের যে ভালনারেবল অবস্থা, ব্যাংকই দেউলিয়া হইতেছে, তখন আপনার টাকা পাইতে হয়তো সময় লাগবে, কিন্তু আপনি আজক কাজক টাকা পাবেন। আর তো সেক্ষেত্রে আমি আপনার পরামর্শ দিব যে আপনি যদি হালালের কথা চিন্তা করেন, শরিয়া ভিত্তিক ব্যাংকে বিনিয়োগ করেন, এফডিআর করতে পারেন, এবং যে সকল ব্যাংকের কন্ডিশন বর্তমান ভালো সেই সকল ব্যাংকে আপনি এফডিআর করেন, তাহলে দেখা গেছে যে হচ্ছে আপনাকে মান্থলি প্রফিটে ঘুরাবে না, আপনি টাকাটা জাস্ট টাইমে উত্তোলন করে নিতে পারবেন। এই ব্যাপার স্যাপারগুলো একটু মাথায় রাখলে ভালো। তারপর আপনি চিন্তা করেন যে হচ্ছে এটা আমাদের একটা ওয়ে, এবং এই ওয়েতে মোটামুটি একটা মিনিমাম লেভেলের প্রফিট পাওয়া যায়, যে 1 লাখ টাকা ইনভেস্ট করলেন, 500 টাকা পাইলেন, 700 টাকা পাইলেন, 600 টাকা পাইলেন, হ্যাঁ, প্রতি মাসে মাসে। আবার এটা সুবিধা কি, মাস শেষ হইলে যখন যাবেন তখন তুলে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে, যে আপনি টাকাটা উঠায় নিয়ে আসতে পারবেন। এরপর আমাদের যে জিনিস সেটা হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের আরেকটা সিস্টেম হচ্ছে, আপনি আপনার টাকা দিয়ে ফ্ল্যাট, দোকান বন্ধক নিতে পারেন, মর্গেজ নিতে পারেন, ঠিক আছে। তবে এক্ষেত্রে একটা এই জায়গায় একটা ইস্যু হচ্ছে, এখানে আপনাকে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট টাকা পয়সা কিন্তু লাগবে। যেমন ধরেন আপনি একটা যদি ফ্ল্যাট বন্ধক নিতে চান, আপনার 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 12 লাখ, 15 লাখ টাকা, 20 লাখ টাকা, মানে প্রপার্টির ধরন বুঝে আপনার কিন্তু এই টাকাটা লাগবে। হ্যাঁ, এখন সেই জায়গায় কি হবে, আপনি একটা টাকা দিয়ে আপনি একজনের একটা ফ্ল্যাট বন্ধক নেবেন বা একটা বাড়ি বন্ধক নেবেন, ঠিক আছে। আপনি যে ফ্ল্যাট বন্ধক নিতেছেন, বাড়ি বন্ধক নিতেছেন, ওই ফ্ল্যাট ভাড়া দিয়ে বা বাড়ি ভাড়া দিয়ে ওটাতে প্রতি মাসে মাসে একটা ভাড়া পাবেন, এই ভাড়াটা হচ্ছে আপনার প্রফিট, ঠিক আছে, এইটা হচ্ছে আপনার প্রফিট। এখন এই জায়গায় প্রশ্ন হলো এখন হালাল না হারাম। এখন আপনি যদি দেখা গেছে যে হচ্ছে, আমি তো শরিয়া বিশেষজ্ঞ কেউ না, তো আমি বেসিক নিজে স্টাডি করে যে জিনিসটা জানছি, যে আপনি যদি দেখা গেছে যে হচ্ছে আপনার 10 লাখ টাকা দিয়ে আপনি বন্ধক নিয়েছেন, এখন টেনিউর শেষে আপনি 10 লাখ টাকাই তার কাছে যদি নেন, তাহলে দেখা গেছে যে হচ্ছে ওই ব্যাপারটা আপনার জন্য হারাম হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি যেটা মাসায়াল বিভিন্ন জায়গা থেকে পাইছি, সেটা হলো আপনি প্রতি মাসে মাসে একটা অ্যামাউন্ট হলেও কাটেন, বা প্রতি বছরে বছরে একটা অ্যামাউন্ট হলেও কাটেন। এটা বন্ধক হিসেবে না চিন্তা করে, আপনি ধরেন আপনি 10 লাখ টাকা দিয়ে ফ্ল্যাটটা তাকে একসাথে 10 লাখ টাকা দিলেন, এবং প্রতি বছরে ওই ফ্ল্যাটের ভাড়া বাবদ আপনি 100 টাকা করে কাটলেন। তার মানে আপনি 10 লাখ টাকা জামানত দিছেন, অগ্রিম দিছেন, এখন প্রতি মাসে প্রতি বছরে ধরেন ওই ফ্ল্যাটের ভাড়া বাবদ 100 টাকা করে কাটতেছেন বা 1000 টাকা করে কাটতেছেন। একটা মিনিমাম অ্যামাউন্ট হলেও আপনি প্রতি বছর বা প্রতি মাসে মাসে একটা কর্তনের সিস্টেম রাখবেন, তাহলে আপনার এই বন্ধক নেওয়ার সিস্টেমটা হালাল হবে, ঠিক আছে। এবং আপনি এই বন্ধক নেওয়ার পরে আপনি কি করবেন, আপনি এই প্রপার্টিটাতে নিজে থাকবেন বা অন্য আরেকজনের কাছে ভাড়া দিবেন। কারণ আপনি তো একটা নির্দিষ্ট টেনিউরের জন্য নিছেন, একটা নির্দিষ্ট সময়ের জন্য নিছেন, ওই সময় আপনি প্রপার্টিটা অন্যজনের কাছে ভাড়াও দিতে পারেন। তাহলে এই জায়গায় আপনি যদি এটা ভাড়া দেন, তাহলে দেখা গেছে যে হচ্ছে আপনার কিন্তু এই বন্ধক নেওয়া বা হচ্ছে মর্গেজ নেওয়া ফ্ল্যাট থেকে ইনকামটা আপনার জন্য হালাল হয়ে যাবে। তো এখন এই জায়গায় রিস্ক কি, রিস্ক হচ্ছে আপনার এই জায়গায় দেখা গেছে যে হচ্ছে আপনি যখন বন্ধক নিচ্ছেন, অবশ্যই আপনার এখানে কাগজপত্র যাচাই করে নিতে হবে, ঠিক আছে।
2 নম্বর হলো এই জিনিসটা কিন্তু আপনার দখলে থাকতে হবে। এই ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় যে অনেকে হচ্ছে ফ্ল্যাট বন্ধক নেয়, নামে হচ্ছে ফ্ল্যাট বন্ধক, কাগজপত্র ঠিকঠাক মতো যাচাই করতেছে না, শুধু সে দেখতেছে যে আমাকে মাসে মাসে ভাড়া দেয় কিনা। এখন ওই ফ্ল্যাটে কে থাকলো না থাকলো এগুলো আমার কোনো কনসার্ন না। আমি যার কাছ থেকে ফ্ল্যাটটা বন্ধক দিছি সে আমাকে প্রতি মাসে মাসে প্রফিট দিতেছে। এমনও হইতেছে যে ওই ফ্ল্যাটে সেই আছে, হ্যাঁ, এমনও হইতে পারে সে আরেকজনের কাছে ভাড়া দিচ্ছে, এমনও হইতে পারে যে ফ্ল্যাটটা ফাঁকাও আছে তাও আপনাকে ভাড়া দিচ্ছে। আপনি শুধু ওইটা মাথায় নিয়ে আসেন যে হচ্ছে আমাকে প্রতি মাসে মাসে ভাড়া পাইতে হবে, ভাড়া পাইলে আমি খুশি। কিন্তু এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা কতটুকু হালাল হবে আমি বলতে পারতেছি না। হ্যাঁ, আর ওইটা একটু রিস্কিও আছে, কারণ ফ্ল্যাটটা কিন্তু আপনার দখলে নেই। হ্যাঁ, যে কোনো মুহূর্তে দেখা গেছে যে একটা প্রবলেম ক্রিয়েট হইতে পারে। তো সেক্ষেত্রে বন্ধক নেওয়ার ক্ষেত্রে আমি যেটা পরামর্শ দিব সেটা হলো আপনি কাগজপত্র যাচাই করে নেবেন এবং যেটাই আপনি বন্ধক নিচ্ছেন সেটা আপনি নিজে দখলে যাবে। তাহলে অটোমেটিক্যালি আপনার 50 লাখ টাকার একটা প্রপার্টি আপনাকে দিচ্ছে, আপনার কাছে হয়তো 10 লাখ টাকা নিচ্ছে, তাহলে সে কিন্তু আপনার কাছে ধরা। তাহলে আপনার সে যদি দেখা গেছে নাও আসে আপনার কিন্তু কোনো সমস্যা নাই। তো এইটা একটা ভালো ওয়ে, কিন্তু আপনাকে কি করতে হবে, কাগজপত্র যাচাই করে নিতে হবে। আর 2 নম্বর হলো দখলে যাইতে হবে, তাহলে কোনো সমস্যা নাই। এরপরে আমাদের মান্থলি ইনভেস্টমেন্টের আরেকটা জায়গা হচ্ছে যে আমাদের আরেকটা জায়গা হচ্ছে যে আপনি কোনো একটা বিজনেসে বিনিয়োগ করতে পারেন, ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। হ্যাঁ, তাহলে এখানে আরেকটা জিনিস আমি যেটা বলতে ভুলে গেছি, সেটা হলো আপনি যদি এই যে ভাড়ায় করেন তাহলে এই জায়গায় আপনার প্রফিট রেটটা কীরকম হবে। প্রফিট রেট নর্মাল বাজার অনুযায়ী দেখা গেছে যে হচ্ছে একটা জায়গায় ভাড়া 20,000 টাকা ভাড়া পাওয়া যাচ্ছে, সেটা হয়তো সে 20 লাখ টাকায় বন্ধক দিচ্ছে, বা হলো 15 লাখে বন্ধক দিচ্ছে, 18 লাখে বন্ধক দিচ্ছে। এটা মোটামুটি ভেরিয়েবল এবং মোটামুটি এটা একটা সেফ অপশন, বাট এখানে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট থাকতে হবে। একটা ভালো পরিমাণ টাকা লাগে। এরপর যেটা সবচেয়ে বেটার অপশন, আপনি যদি সব কিছু ম্যানেজ করে করতে পারেন, সেটা হলো বিজনেসে বিনিয়োগ করা। এখানে আপনি যে কোনো অ্যামাউন্ট টাকা বিনিয়োগ করতে পারবেন, যে কোনো অ্যামাউন্ট বিনিয়োগ করতে পারবেন। এই জায়গায় আপনার পরিচিত কোনো একজনের বিজনেসে আপনি বিনিয়োগ করছেন, তো এখন আপনার এখানে একটা কনসার্ন আছে যে হচ্ছে আমার বিনিয়োগটা হালাল না হারাম। ঠিক আছে, মানে বিনিয়োগ থেকে আমার যে প্রফিটটা আসবে এটা আমার জন্য হারাম হবে না হালাল হবে। তাহলে এই জায়গায় আমি আপনাকে একটা জিনিস বলবো যে হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে দেখতে হবে আপনি যে ব্যবসায় বিনিয়োগ করতেছেন সেই ব্যবসাটা হালাল কিনা। তাহলে সেই ব্যবসাটা যদি হালাল হয় তাহলেই না আপনার বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফাটা হালাল হইতে পারে, না হলে কিন্তু হালাল হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমাকে আগে দেখতে হবে যে ব্যবসাটাতে আমি বিনিয়োগ করতেছি সেই ব্যবসাটা হালাল কিনা, আর যাদের হালাল হারাম নিয়ে কনসার্ন আছে। এরপর আমি যদি বলি যে হচ্ছে এইখানে আপনাদের অনেকের কোশ্চেন থাকে যে হচ্ছে ভাই কোনো বিজনেস তো হলো ফিক্সড রেট দিতে চায় এবং তারা বলে যে হালাল, এই ব্যাপারটা কি ঠিক? হ্যাঁ, এটা আমি যতটুকু এটা নিয়ে স্টাডি করছি আমি দেখছি যে ফিক্সড রেট দিবে, তারপরেও বিজনেসটা হালাল হওয়ার সুযোগ আছে কখন, এটা যদি আপনার বিনিয়োগটা তারা মুরাহাবা পদ্ধতি নেয়। মুরাহাবা পদ্ধতিটা কি, যে হচ্ছে ধরেন তার বিজনেসের জন্য একটা পণ্য তার লাগবে, ধরেন 1 লাখ টাকার পণ্য লাগবে। এখন এই পণ্যটা হয়তো দেখা গেছে যে হচ্ছে 1 বছরের জন্য লাগবে। 1 বছর আপনি 1 লাখ টাকায় তার যে পণ্যটা লাগবে সেটা 1 লাখ টাকা আপনি কিনলেন, আপনি তাকে 1 বছরের জন্য বাকিতে বিক্রয় করে দিলেন কত, 1,12,000 টাকায় বিক্রয় করে দিলেন। ঠিক আছে, অর্থাৎ আপনি একটা বিজনেসের কাছে তার যে জিনিসটা দরকার সেটা কিনে আপনি তার কাছে বিক্রি করে দিলেন, কিভাবে, বাকিতে বেচা বিক্রি করা কিন্তু জায়েজ। তাহলে আপনি আসলে তার সাথে সরাসরি ব্যবসা করতেছেন, একটা পণ্য 1 লাখ টাকায় কিনছেন, তাকে 1 বছরের জন্য বা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের জন্য 1,12,000 টাকা দিচ্ছেন। তাহলে এটা কি, এটা হচ্ছে আপনার তাহলে এই জায়গায় কত পার্সেন্ট প্রফিট হলো, 12% প্রফিট হলো। তাহলে এই যে 12% প্রফিট, এই প্রফিটটা আপনি তার দোকানদারকে যখন শর্ত দিয়ে দিলেন যে এই যে 12%, মাস যেহেতু 12টা, তুমি আমার প্রতি মাসে 1% করে দিও। ঠিক আছে, তার মানে আপনি প্রফিটের টাকা প্রতি মাসে মাসে নিয়ে নিলেন। হ্যাঁ, তাহলে এবং মেয়াদ শেষে আপনি কিন্তু তার কাছ থেকে 1 লাখ টাকা বুঝাই নিলেন। তাহলে কিন্তু ব্যাপারটা এটা আপনার জন্য হালাল হবে, যে আপনি তার যে জিনিসটা কেনা দরকার
সেই জিনিসটা তাকে কিনে একটা নির্দিষ্ট প্রফিট ধরে বিক্রি করে দিলেন, সেই প্রফিটের টাকাটা আপনি মাসে 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 ভাগ করে সেগমেন্ট করে নিয়ে নিলেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে যে ফিক্সড রেট দিচ্ছে এটা হালাল হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটা শর্ত আছে, যে দেখা গেছে যে আপনি তো 1 বছরের জন্য বাকি দিয়ে বিক্রি করলেন, 1 বছরের জন্য বিক্রি করছেন, কিন্তু সে 1 বছরের পর টাকাটা দিতে পারে নাই, তাই না ব্যাপারটা? 1 বছর পর দিতে পারে নাই, তখন কিন্তু আপনি যদি এই শর্তে তার কাছে বিনিয়োগ করেন, সে যদি 2 মাস বেশি সময় নেয়, আপনি কিন্তু তার কাছে তখন অতিরিক্ত প্রফিট চাইতে পারবেন না। চাইলে ওইটা হালাল হবে কিনা এটা আই ডোন্ট নো। হ্যাঁ, এসে যদি নিজ ইচ্ছায় দেয়, স্বপ্রণোদিত হয়ে যায়, সেটা ভিন্ন কথা। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ওই নির্দিষ্ট টেনিউরের মধ্যে আপনাকে তার কাছ থেকে টাকাটা নিতে হবে। আর এটা ছাড়া যদি অন্য কোনো উপায়ে যদি আপনি ফিক্সড রেটে বিনিয়োগ করেন, তাহলে সেটা হালাল হওয়ার চান্স নাই। এই মুরাহাবা পদ্ধতিতে এই সিস্টেমে একটা চান্স আছে। আর তাছাড়া যে আপনার যদি হালাল নিয়ে আপনার একটা কনসিডারেশনের ব্যাপার স্যাপার আছে, তাহলে এই বিজনেসের ক্ষেত্রে আপনার প্রফিটটা কিন্তু ফিক্সড হবে না, প্রফিটটা একটা রেঞ্জের মধ্যে থাকবে। যে দেখা গেছে যে হচ্ছে আপনাকে মাসে 2 থেকে 3% প্রফিট দিবে, 1 থেকে 2% প্রফিট দিবে, তাই না ব্যাপারটা? আর ডেটের এই জায়গায় দেখেন বিজনেসের অবস্থা কিন্তু সবসময় সমান থাকে না। ব্যাংক আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট টাইমে প্রফিট দিতে পারবে, কিন্তু বিজনেস একটা মাসের 30 দিন কিন্তু ব্যবসার সমান হয় না। তো এক্ষেত্রে আপনি ফিক্সড ডেট কিন্তু আপনার আশা করা যাবে না, যে আপনার প্রফিট দেওয়ার টাইমটা 4 দিন 5 দিন 1 সপ্তাহ এদিক সেদিক হইতে পারে, এটা আপনার মাথায় নিয়ে থাকতে হবে। এবং আপনি যেহেতু হালাল হারাম নিয়ে কনসার্ন, হালাল এই ব্যাপারটা নিয়ে কনসার্ন, একটা জিনিস মাথায় রাখবেন যে হচ্ছে দেশের সোশিও পলিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের উপরে কিন্তু বিজনেস নির্ভর করে। দেখা গেছে যে হচ্ছে কোনো সময় একটা আন্দোলন চলতেছে, সংগ্রাম চলতেছে, ব্যবসায়ী হইতেছে না, ব্যবসায়ীকে লস গুনতেছে হইতেছে, তখন কিন্তু আপনি যদি তার কাছ থেকে প্রফিট আশা করেন, তাহলে এটা কি কতটুকু হালাল হবে আই ডোন্ট নো, হওয়ার চান্স নাই, কারণ সেই মাসে তো সে লস করছে। সেক্ষেত্রে আপনার যে জিনিসটা আপনাদের এই জায়গায় দেখা গেছে যে হচ্ছে ব্যবসায়ী তো ওইখান থেকে প্রফিট করবে, আপনাকে যেটা দেবে তার সাথে অবশ্যই বেশি প্রফিট করবে, তার বেশি আরও বেশি করলে সেটা কিন্তু আপনি নিতে যাচ্ছেন না। তো ওই জায়গায় আপনাকে অ্যাভারেজে একটা রেশিও অনুযায়ী বললো যে আমি মাসে 1.5 থেকে 2% দিব, ইয়ারলি 18 থেকে 24% দিব, বেশি হইলে ব্যবসা যদি খারাপ হয় 18% দিব, ভালো হইলে 24% দিব। আর কোনো কারণে যদি কোনো মাসে একটা ভালো পরিমাণ লস হয়ে যায়, তাহলে আপনি বলবেন সেটা আপনি আমাকে পরের মাসের সাথে সমন্বয় করে দেন। তাহলে আশা করি যে ব্যবসায় বিনিয়োগ করতেছেন সেখানেও সমস্যা হচ্ছে না, আর আপনার হালালের ব্যাপারটাও একদম ঠিকঠাক হচ্ছে। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনি মাসে মাসে প্রফিটটা পাইতেছেন। আর এই বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপারটা, বিজনেসে কিন্তু আপনি প্রফিট মোটামুটি এক এক বিজনেস এক এক ধরনের প্রফিট আপনাকে দিবে। এখানে কেউ দেখা গেছে যে হচ্ছে যেখানে আপনি এফডিআরে মাসে দেখা গেছে 1 লাখ ইনভেস্ট করে হয়তো 500 পাইতেছেন, 6% পাইতেছেন, 600 পাইতেছেন, 700 পাইতেছেন। আর সেক্ষেত্রে এই জায়গায় দেখা গেছে যে আপনি বিজনেস ভেদে মান্থলি 1 থেকে 5% পর্যন্ত পেয়ে যেতে পারেন। আবার কি জানি বলা হচ্ছে এটা, অর্থাৎ 12 থেকে 60% পর্যন্ত ইয়ারলি প্রফিট আপনি পাবেন। কেউ কেউ অবশ্য আরও বেশি অফার করবে। তবে মনে রাখবেন, যত বেশি প্রফিটের পরিমাণ তো বেশি হবে, যে যত বেশি প্রফিটের পরিমাণ আপনাকে অফার করবে সেখানে রিস্কের পরিমাণও তত বেশি। ঠিক আছে, পুঁজি হারানোর চান্সও বেশি, কারণ কেউ হয়তো ঋণগ্রস্ত আছে, আপনাকে বেশি পরিমাণে অ্যামাউন্ট দেখাই দিয়া আপনার কাছে ইনভেস্টমেন্টটা নিল, পরে আর সে দিতে পারলো না। অতএব এই ব্যাপারটা দেখবেন যে সে যে জায়গা থেকে প্রফিট করে দিতে চাচ্ছে, ওইখানে ওই বিজনেস করে আসলে ওই পরিমাণ প্রফিট গ্যাদার করা যাবে কিনা। তো আমার মতে যে হচ্ছে একটা বিজনেস যদি 30-40% ইয়ারলি প্রফিট করে, তাহলে সেটা ভালো বিজনেস বলা যায়। তো 30-40%-এর পুরাটা যদি আপনারে দিয়ে দেয়, তাহলে সে খাবে কি? তাহলে আপনাকে দিবে কত? ধরেন অর্ধেক। তার মানে একটা বিজনেস যদি 15 থেকে 20% আপনাকে প্রফিট দেয়, এবং আপনার যদি ব্যবসায়ীটাকে আপনি চেনা জানা মনে হয় যে না, সে অনেক দিন ধরে বিজনেস করতেছে, স্টেবল বিজনেস করতেছে, ভালো চলতেছে, এবং সে আপনাকে 15-20% মান্থলি প্রফিট দিতে চাচ্ছে, আমি মনে করি এটা গুড ডিল। অর্থাৎ ধরেন 1 লাখ টাকা ইনভেস্ট করছেন, মাসে 1200 থেকে 2000 টাকা আপনাকে দিচ্ছে, হ্যাঁ, বিজনেস অনুযায়ী। আমার মনে হয় এটা আপনার জন্য গুড ডিল, এটা করতে পারেন। আরও বেশি যখন আপনি ইনভেস্টমেন্ট মানে প্রফিটের আশা করবেন, রিস্কের পরিমাণ কিন্তু তত বাড়বে। তো এই জায়গায় এই ব্যাপারগুলো আপনারা একটু মাথায় রাখতে পারেন। আরেকটা জিনিস যে হচ্ছে, আমি মাসিক ইনভেস্টমেন্ট করতে চাই, তাহলে আমি কোন ধরনের বিজনেস বিনিয়োগ করব, এটা একটা কোশ্চেন। দেখেন, বিজনেস
তাহলে আপনি যেহেতু মাসে মাসে প্রফিট পাইতে চান, আপনাকে সেই বিজনেসে বিনিয়োগ করা দরকার যে বিজনেসটার মোটামুটি সারা বছরই ব্যবসা থাকে। অনেক ব্যবসায়ী আছে, প্রত্যেকটা ব্যবসার একটা টাইম আছে সিজন, হ্যাঁ, নন সিজন, ঠিক আছে। কিন্তু কিছু কিছু বিজনেস আছে যে হলো বছরের 3 মাস প্রফিট করে, 6 মাস মাসি মারে বা 6 মাস লস করে, ঠিক আছে। তো এই সকল বিজনেসে যে সিজনাল যে বিজনেস, এই সিজনাল বিজনেসে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু হচ্ছে মাসিক প্রফিট পাওয়াটা আপনার জন্য টাফ হয়ে যাবে। দেখা গেছে উদ্যোক্তা হয়তো আপনার কাছ থেকে নিল, এখন নিয়ে যখন সিজন সময় তখন তো আপনাকে মাসে মাসে প্রফিট দিতে তার কোনো সমস্যাই হবে না, কিন্তু অফ সিজনে যখন সে লস করবে বা হচ্ছে যখন বিজনেস এরকম থাকবে না, তখন কিন্তু আপনাকে টাকা দেওয়া তার জন্য কষ্ট হবে। অতএব আপনি এই ব্যাপারটা দেখে নিতে পারেন। ঠিক আছে। আরেকটা হচ্ছে যে অতিরিক্ত সিজনাল বিজনেসে ইনভেস্ট করা যাবে না। এবার রিস্ক, হাই প্রফিট হাই রিস্ক। যেহেতু বিজনেসে আপনি প্রফিট ভালো পাচ্ছেন, এখানে রিস্ক আছে। তো এখন এই বিজনেসের রিস্কটা আপনি কিভাবে ম্যানেজ করবেন, কোন ব্যবসায় বিনিয়োগ করবেন, কোন ব্যবসায়ীদের ক্ষেত্রে বিনিয়োগ করবেন, বিনিয়োগের ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্ট, কি কি সিকিউরিটি নিলে আপনার বিনিয়োগটা নিরাপদ থাকবে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা অন্য আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমরা এই ভিডিওতে এই আলোচনায় যাইতেছি না। তো এবার আরেকটা ব্যাপারটা হলো, এখানে এই যে বিজনেস থেকে আপনার প্রফিট রেঞ্জটা কীরকম হবে। এই বিজনেস থেকে প্রফিট রেঞ্জ আলহামদুলিল্লাহ উপরের যে কোনোটা জায়গার সাথে বিজনেসে ইনভেস্ট করলে আপনি প্রফিট রেঞ্জ ভালো পাবেন। কত পাবেন এটা ডিপেন্ড করবে আপনি কার বিজনেসে ইনভেস্ট করতেছেন, কি বিজনেসে ইনভেস্ট করতেছেন তার উপরে। হ্যাঁ, তো এটা একটা গেল। এবার মান্থলি ইনভেস্টমেন্টের আরেকটা বড় অপশন হলো মান্থলি প্রফিট পাওয়ার। সেটা হলো আপনি যদি ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, প্রাইভেট কার, হাইস, এই গাড়িগুলো যদি কিনতে পারেন তাহলে এটা আরেকটা ভালো ইনভেস্টমেন্ট। কেন? এটা তো দুইটা জিনিস। এই ইনভেস্টমেন্টগুলোতে একদিকে আপনার স্ট্যাটাস বাড়বে, আপনার একটা গাড়ি আছে, একটা ফ্ল্যাট আছে, অন্য ধরনের একটা ব্যাপার সেপার না, তো স্ট্যাটাস বাড়বে। আর 2 নম্বর হলো আপনি প্রতি মাসে ভাড়া পাবেন, এবং এই জিনিসগুলোর দাম প্রতি মাসে মাসে কমবে না, বাড়বে। অর্থাৎ এখানে লাভ হবে 2 ভাবে। 1 নম্বর হলো ভাড়া পাবেন, আর 2 নম্বর হলো অ্যাসেটের ভ্যালু বাড়বে। কিন্তু বুঝতেই পারতেছেন, আপনি যদি একটা ফ্ল্যাট কিনতেছেন, বাড়ি কিনতেছেন, গাড়ি কিনতেছেন, পকেটে তো সেই লেভেলের মাক্কু থাকতে হবে রে ভাই, টাকা পয়সা তো থাকতে হবে। তো ওই লেভেলের টাকা পয়সা থাকলে কি জানি বলা হচ্ছে এটা আপনার জন্য ভালো ইনভেস্টমেন্ট। এখন এটা এই জায়গায় হালাল হারাম, তো এখানে তো আসলে আপনি নিজের বাড়ি কিনে ভাড়া দিবেন, গাড়ি কিনে ভাড়া দিবেন, তো আমার এই জায়গায় তো হচ্ছে অবশ্যই আমাদের এটা হালাল। বাট এখানে প্রফিট রেট বা রেন্ট কেমন পাবেন, এখানে হচ্ছে প্রফিটের কথা যদি চিন্তা করেন এটা কম, এটা কম্পারেটিভলি কম আসবে। আপনি যদি একটা ফ্ল্যাট দেখা গেছে যে হলো 1 কোটি টাকা দিয়ে কিনছেন, আপনি হয়তো ভাড়া দিতেছেন 25,000 টাকা। হ্যাঁ, একটা বাড়ি 2 কোটি টাকা দিয়ে কিনছেন, ভাড়া দিচ্ছেন হয়তো দেখা গেছে যে হলো 50,000 টাকা। অর্থাৎ 1 লাখে আপনি 1 লাখে আপনি 250-300 টাকা পাইতেছেন। আর সে জায়গায় অন্য বিনিয়োগগুলোতে আপনি আরও অনেক বেশি পাচ্ছেন, কিন্তু অন্য বিনিয়োগে তো আপনার টাকার পরিমাণ কমতেছে না, বাড়তেছে না। কিন্তু আপনি ফ্ল্যাট কিনছেন, এটার দাম তো বাড়বে, বাড়ি কিনছেন দাম বাড়বে, গাড়ি কিনছেন দাম বাড়েই। এখন রিসেন্ট ইয়ারগুলোতে আপনি গাড়ি একটা ভালো দেখে যদি আপনি একটা গাড়ি কেনেন, দাম কমতে দেখা যায় না, দেখা গেছে ওই যে ডলারের রেট বাড়ে, অটোমেটিকলি গাড়ির দামও বাড়ে। তো যদি বুঝে কিনতে পারেন। বাট এখানে রিস্ক কেমন? রিস্ক আছে। রিস্ক কেমন? এখানে হেভি রিস্ক। আপনি যদি ভাই যে একটা ভুল প্রপার্টি কেনেন, ভুল ফ্ল্যাট কেনেন, আপনার পুরা পুঁজিপাট্টা সব কিছুই হাওয়া হয়ে যাবে, সারা জীবনের সঞ্চয় হাওয়া হয়ে যাবে, ঠিক আছে। আবার দেখা গেল যে হচ্ছে আপনি একটা গাড়ি কিনলেন, গাড়ি কোনো কোনো কারণে দেখা গেল চুরি হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তো হচ্ছে এই ব্যাপারটাতে রিস্ক আছে। এই রিস্ক আপনি আমি সবাই জানি। তো মোটামুটি মান্থলি ইনভেস্টমেন্টের যে যে জায়গাগুলো ছিল, এফডিআর, বিজনেসে ইনভেস্ট করা, তারপরে ফ্ল্যাট, বাড়ি, মর্গেজ নেওয়া, 4 নম্বর হলো আমরা যেটা বললাম সেটা হচ্ছে এই জায়গায় ফ্ল্যাট, বাড়ি, গাড়ি কিনা সেটা ভাড়া দেওয়া। হ্যাঁ, এগুলাই মোটামুটি আপনি একটা জায়গায় আপনার কিছু টাকা পয়সা আছে ইনভেস্ট করে মান্থলি প্রফিট পাওয়ার উপায়। তো মান্থলি প্রফিট পাওয়া যায় এরকম আরও কোনো উপায় জানা থাকলে আমার কমেন্ট বক্সে জানাই দিন, সেটা নিয়েও আলোচনা করব। আর ইনভেস্টমেন্টের আরও ব্যাপার স্যাপারগুলো নিয়ে, ইনভেস্টমেন্ট রিলেটেড সব কিছু আমরা এই চ্যানেলে ধারাবাহিকভাবে আলোচনা করব। তাহলে সাবস্ক্রাইব করে দিন, তাহলে রেগুলার ভিডিও পাইতে থাকবেন, মিস করেন না কিন্তু। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে।